পড়ছিলাম রক্তকরবী, কলমে সাবিহাতুল সাভা, পর্ব সংখ্যা 24। জ্যাস শিকদার বাড়ি ফিরেছে এটা শুনে ভয়ে সবাই জড়সড় হয়ে আছে। জ্যাস বাড়িতে যতদিন থাকবে বাড়ির কাজের মহিলা থেকে শুরু করে মনে হয় পিঁপড়েগুলোও ভয়ে থাকে। ফারহান শিকদার এসেছে বাড়িতে, জ্যাস এসেছে শুনেই। ফারহান শিকদার বাড়িতে থাকে না, ওনার নিজের বাড়ি আছে, ওখানে একাই থাকে শান্তিতে। এইসব রাজনীতিক ক্ষমতা ওনার চাই না। তবে জ্যাসের প্রতি আলাদা দুর্বলতার ভালোবাসা আছে বলেই জ্যাসের আসার খবর শুনে ছুটে এসেছেন। জ্যাস করবীকে রুমে পৌঁছে দিয়ে নিচে ড্রয়িং রুমে এসে সোফায় বসলো। এক এক করে সবাই উপস্থিত হলো। ফারহান শিকদার, কবির শিকদার, আশিক শিকদার হুইল চেয়ারে করে বাইজিদ শিকদারকে নিয়ে উপস্থিত হলো। তাদের কথার মাঝে এসে উপস্থিত হলো হামজা। বিষয়টা বাইজিদ শিকদারের কাছে বিরক্ত লাগলো। আর শুধু কথা বলতে পারে না বলে শুধু চোখগুলো দিয়ে তাকিয়ে রইল। হামজা এসে জ্যাসের দিকে তাকিয়ে হেসে হাত বাড়িয়ে বলল, ভাই, তোমার আশায় কথা শুনে ছুটে চলে এসেছি। জ্যাস একবার তাকিয়ে বসতে ইশারা করলো। কবির শিকদার বলছে, আব্বা মন্ত্রী ছিল, কিন্তু এখন আব্বা দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। তাই আমি চাচ্ছি আমাদের ভাইদের মধ্যে আমি বড়, তাই আব্বার পত্র আমি পেতে। তোরা কি বলিস? আশিক শিকদার বলল, এইসবে আমার কোনো আগ্রহ নেই, তাই তোমাদের যা ভালো মনে হয়। কবির শিকদার মেনে নিল উনি নিজেই মন্ত্রী হবে, কিন্তু তখনই জ্যাস বলে উঠল, এই লোক হাত পা মুখ সবটা ভেঙে বসে আছে, এমন জোকার দিয়ে তো আর দেশের কোনো কাজে আসে না। নোংরা জিনিসে রাস্তা থেকে বিদায় করা ভালো। কবির শিকদার রেগে জ্যাসের দিকে তাকিয়ে বলে উঠল, জ্যাস, ভুলে যাস না, উনি আমাদের জন্মদাতা পিতা। জ্যাস মুখটা অসহায়ের মতো করে বলে উঠল, উফস, আমি তো ভুলেই গিয়েছিলাম। তারপর মুখ কঠিন করে বলে উঠল, মন্ত্রীর পদে দাঁড়াবে ফারহান শিকদার। ফারহান শিকদার সহ সবাই অবাক হয়ে গেল। ফারহান শিকদার বলে উঠল, আমি কিভাবে কি? আমি এইসবে নেই, আমি তো এসেছিলাম তোকে দেখতে। জ্যাস ঝুঁকে সবার দিকে তাকিয়ে বলে উঠল, এটাই আমার শেষ ডিসিশন। কবির শিকদার প্রচুর রেগে গেল। এতদিন যেটার আশায় ছিল, এই ছিল 1 মিনিটে সেটাই পানি ঢেলে দিতে চাচ্ছে। কিছুতেই এটা হতে পারে না। কবির শিকদার আবার বলে উঠল, মেহরাব সুস্থ হোক, তারপর ফাইনাল ডিসিশন নেওয়া হবে কে মন্ত্রী হবে। বড় ভাই নিজের পাপের শাস্তি পাচ্ছে, আর তার পাপের রাজ্য ধ্বংস করতে ছোট ভাই মন্ত্রী হবে। আমার উপরে আর কার সাহস আছে কথা বলার, শুনি আমি। জ্যাসের হুঙ্কারে সবাই চুপ হয়ে গেল। ফারহান শিকদার নিজেও বিপাকে পড়ে গেলেন, কি হচ্ছে? উনি তো এইসব কিছু হতে চান না। পরে জ্যাসকে বোঝাতে হবে। জ্যাস উঠে চলে যেতেই ফারহান শিকদার কবির শিকদারকে বলল, আমি ওকে বোঝাবো, আমি মন্ত্রী হতে চাই না, সেটা তুইও ভালো জানিস। এতক্ষণ সব কিছু 2 তলা থেকে দেখে বাঁকা হাসলেন শাইলা শিকদার। এই বংশের মেয়ে উনি, এই বাড়ির মেয়ে, আবার এই বাড়ির বউ। এত সহজ ওনার ছেলে ছাড়া অন্য কেউ মন্ত্রী হবে? মন্ত্রী তো হবে মেহরাব শিকদার, আর সাথে এক এক করে জ্যাসের দা ওর শরীরে প্রতিটি আঘাতের হিসাব নেবে। জ্যাস হামজাকে নিয়ে বেরিয়ে যেতে যেতে একবার 2 তলার দিকে তাকালো। সে ভালো করেই জানে কবির শিকদারের ওপর হামলা করার পরিকল্পনা করে রেখেছে শাইলা শিকদার। তাই তো গল্পের মোড় পাল্টে দেওয়ার জন্য বলির পাঠা বানালো ফারহান শিকদারকে। করবি রুমে বসে পাইচারি করছে। জ্যাস বলে গিয়েছে কাজ যেন জলদি হয়, না হয় করবি নিজেই নিজের অস্তিত্ব খুঁজে পাবে না, অন্য কেউ তো দূরে থাক। করবি প্রথম পরিকল্পনা করলো নিজের বাড়িতে যেতে হবে, কিছু তথ্য ওই মায়ের লাইব্রেরি থেকে পেলেও পেতে পারে। আর দ্বিতীয় পরিকল্পনা হলো বাইজিদ শিকদারকে সুস্থ করতে হবে। ও নিজের শত্রু দিয়েই শত্রু মারবে। বাইজিদ শিকদার একমাত্র সব কিছু মূলে, তাই করবি মূলটাকেই হাত করবে আগে। শুরুটা যে করেছে তাকে দিয়েই শেষ হবে। কিন্তু এখন যেতে হবে শাইলা সিদ্দিকের কাছে, আর মেহরাবকেও খুঁজে বের করতে হবে। করবি রুম থেকে বের হয়ে ধীরে ধীরে নিচে নেমে আসলো। প্রথমেই দেখা হলো কবিরের বউ ফারহানার সাথে। ফারহানা করবিকে জড়িয়ে ধরলো। করবিও কিছু টুকটাক কথা বলে সবার কথা জিজ্ঞেস করলো। ফারহানা খুব মিশুক একটা মেয়ে। করবি ফারহানার থেকে শাইলা সিদ্দিকের রুম কোনটা জিজ্ঞেস করলো। ফারহানা দেখিয়ে দিল। করবি পা বাড়াতেই ফারহানা টিটকারি করে বলে উঠল, বাহ করবি, তুমি তো দেখি আমার এমন হিংস্র দেবরকেও বসে নিয়ে এসেছো। প্রথমত রুম থেকেই বের হতে দিত না। করবি কি বলবে, জোরপূর্বক হেসে বলল, তেমন কিছু না, বুঝেছি। আচ্ছা যাও, আমি রুমে যাচ্ছি। বাড়ির কোনো কাজ কেউ করতে হয় না, তবে খাওয়ার সময় সবার টেবিলের পাশে তাদের বউরা দাঁড়িয়ে থাকতে হয়, এটাই শিকদার বংশের নিয়ম। করবি শাইলা সিদ্দিকের ঘরের সামনে এসে টোকা মারল, ডাক দিল। ভেতর থেকে শব্দ না পেয়ে করবি দরজা হালকা টেনে ভেতরে প্রবেশ করলো। রুমটা অন্ধকার, ঠান্ডা অনেক। করবি ভাবলো হয়তো রুমে কেউ নেই, তাই ও বেরিয়ে যেতে পা বাড়াতেই কেউ বলে উঠল, চোরের মতো পালিয়ে যাচ্ছ কেন? করবি ভ্রু কুচকে পেছন ফিরে তাকালো। তখনই মেহরাব লাইট অন করলো, সাথে সাথে করবি দূরে সরে যেতে নিলেই
পা আটকে পড়ে যেতে নিল। সাথে সাথে মেহেরাব ওর কোমর জড়িয়ে ওকে ধরে ফেলল। করবি ভয়ে চোখ মুখ খিচে ফেলল, কিন্তু যখনই ঠান্ডা হাতের স্পর্শ পেল সাথে সাথে শরীর কাঁটা দিয়ে উঠল। করবি মেহেরাবকে ধাক্কা দিয়ে সরে গেল, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়। জ্যাস এসেছে শুনে রিয়া এসেছিল। রিয়া জ্যাসের ফুপিমনির মেয়ে। মেহেরাব আর করবিকে এমন অবস্থায় দেখে এই মেয়ে তো অন্য কিছু ভেবে বসেছে। করবির দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, 2 টাকার মেয়ে না জ্যাসের মতো ছেলে পেয়েও ওর বড় ভাইয়ের সাথে পরকীয়া করে বেড়াচ্ছিস। আর শুধু জ্যাস বাড়ি আসুক, তোর মতো নোংরা মেয়েকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করব। মেহেরাব এগিয়ে এসে ঠাস করে রিয়ার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। না জেনে আর একটা কথা বলে তার গাল লাল করে ফেলবো। রিয়া চিৎকার করে বলে উঠল, তুই আমার গায়ে হাত তুললি? তোর দুটোর আজ আমি কি করি দেখবি শুধু। মেহেরাব রেগে বলে উঠল, অল্প বয়সে মরতে না চাইলে চোখের সামনে থেকে দূর হ। আর কাকে 2 টাকার মেয়ে বলছিস? একবার নিজের দিকে তাকা। অপমানের আগে ফসতে ফসতে রিয়া নিচে নেমে গেল। করবি তাজ্জব হয়ে এতক্ষণ এইসব দেখছিল। কি থেকে কি হয়ে গেল। মেহেরাব সরি বলতে বলতে এগিয়ে আসতে নিলে করবি হাত দিয়ে থামিয়ে নিজেই বলে উঠল, আমি দুঃখিত, আমার জন্য কি থেকে কি হয়ে গেল। হামজা গাড়ি চালাতে চালাতে বলল, মেয়েটাকে বাঁচিয়ে রেখেছিস কেন? জাস উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না, তাও সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, কাজে আসবে তাই। হামজাও ভালো করে জানে জাসের সব কাজের পেছনে একটা কারণ থাকে, কিন্তু এমন একটা সাধারণ মেয়ে কি কাজে আসবে। জাস কাজ থেকে ফিরতে বিকেল ধরো। রুমে এসেই দেখলো করবির শাড়ি ঠিক করছে। জ্যাসকে দেখে করবির হাত থেমে গেল। অন্যদিকে ফিরে শাড়ির আঁচল ঠিক করে পেছন ফিরতেই জ্যাসের বুকের সাথে বাড়ি খেলো করবির কপাল। এই লোক এত লম্বা কেন? করবি সরে গেল সাথে সাথে। জ্যাস পকেটে হাত গুজে কিছুটা ঝুঁকে করবির সারা শরীরের দিকে চোখ বুলিয়ে বলে উঠল, আমাকে সিডিউস করার জন্য শাড়ি খুলে রেখেছিলে? জ্যাসের এমন নোংরা চাহনি আর এমন কথায় করবির রাগে হাত মুঠ করে নিল। আপনি তো নোংরা জিনিসের দিকে নজর দেন না, তাহলে সে শাড়ি খুলে দাঁড়িয়ে থাক বা সব কিছু খুলে, তাতে তো আপনার কিছু যায় আসার কথা না। করবির এমন কথায় জ্যাস ঘর বাঁকা করে তাকিয়ে বলল, সব কিছু খুলে দাঁড়িয়ে থাকো। করবি রাগে দাঁতে দাঁত চেপে বলে উঠল, আপনি একটা অসভ্য লোক। করবি এমন হঠাৎ রাগে এমন কথায় জ্যাসের রাগ্ন হয়ে হাসি পেল। তবুও মুখে রাগ রাগ ভাব এনে বলে উঠল, আমাকে অসভ্য বলে গালি দেওয়ার জন্য তোমাকে আরও একটা শর্ত মানতে হবে, না হয় বাকিটা বুঝে নাও তোমার কি অবস্থা করব। নোংরা জিনিস নোংরা জায়গায় ফেলে আসবো। করবি অসহায়ের মতো চোখ সরিয়ে নিল। এমন দিন আমারও আসবে, জ্যাস শিকদার শুধু অপেক্ষা করো। জ্যাস করবিকে বলল, আমার জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসো। এই বাড়ির চাকরগুলো কুকুর হয়ে গেছে, কুকুরের সাথে থেকে। করবি রুম থেকে বের হতেই জ্যাস ল্যাপটপ সামনে নিয়ে বসলো। করবি নিচে রান্নাঘরে আসতেই ছোট শাশুড়ির সাথে দেখা হলো। উনি ওনার মেয়ে তোবাকে কোলে নিয়ে রেখেছেন। করবি তোবার গালে হাত বোলাতেই তোবা করবির পিছু পিছু হাঁটা শুরু করলো। বলা যায় করবির স্নিগ্ধ সৌন্দর্য দেখে বাচ্চা মেয়েটার পছন্দ হয়ে গেছে। এর মধ্যে দেখা মিলল সাইলা সিদ্দিকের সাথে। সাইলা সিদ্দিকি খুশি হয়ে করবিকে শিখিয়ে দিল জ্যাসের কি পছন্দ আর কি না পছন্দ। করবির ভীষণ পছন্দ হয় সাইলা সিদ্দিকিকে। কত ভালো উনি, আর এই শয়তান জ্যাস তো ভালো মানুষ সহ্য হয় না। সাইলা সিদ্দিকি করবিকে বলল, আমার রুমে এসো, তোমার সাথে আড্ডা দিব। আমার ছেলের বউ তো নেই, তাই তোমাকে আমার ছেলের বউ মনে হয়। জ্যাস আমার পেটের সন্তান না হলেও তাকে আমি নিজের সন্তানের মতো ভালোবাসি। করবি হালকা হেসে বলল, আমি আসবো। করবি তোবাকে নিয়ে নাস্তা বানিয়ে রুমের দিকে গেল। পেছন থেকে সাইলা সিদ্দিকে বলে উঠল, বোকা করবি, পুরো মায়ের মতোই বোকা। করবি নাস্তা জ্যাসের সামনে রাখলো। জ্যাস হাত মুষ্টিবদ্ধ করে এক দৃষ্টিতে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। রাগে ওর চোখ লাল হয়ে গেছে। তুবা জ্যাসকে জড়িয়ে ধরতে চাচ্ছে। এমনিতেই তুবা জ্যাসের অনেক পাগল। জ্যাস পাশ থেকে তুবাকে একটা চকলেট দিয়ে বলল, ভাইয়া ওই রুমে যাও, তোমার জন্য একটা খেলনা রাখা আছে। তুবা দৌড়ে চলে গেল খেলনা আনতে। জ্যাস রাগে করবির দিকে এগিয়ে এসে ওর কোমরে শক্ত করে চেপে ধরে বলে উঠল, আর কোথায় ছুঁয়েছ ওই জানোয়ারটা? তোকে শেষ করতে বলেছিলাম, শরীর বিলিয়ে দিতে নয়। করবি ভয়ে চুপসে গেছে জ্যাসের রাগ দেখে। জ্যাসের রাগ দেখে ওর শরীর কাঁপছে। জ্যাস করবিকে কিছু বলতে না দেখে আরও রেগে এক হাতে ওর গাল শক্ত করে চেপে ধরে বলে উঠল, তুইও তোর মায়ের মতো, ছি নোংরা মহিলা। বলেই জ্যাস করবিকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে ঝর্ণা ছেড়ে দিয়ে বলে উঠল, ভালো করে নিচেকে ধুয়ে নে, যেখানে যেখানে হাত দিয়ে ভালো করে ধুয়ে নে। বলে আবার বলে উঠল, না আমি ধুয়ে দিচ্ছি। করবি চিৎকার করে বলে উঠল, আমার শরীরে হাত দিবেন না। কি বলবেন, কি করছেন আপনি বুঝতে পারছেন? করবির চোখ থেকে পানি ঝরছে। জ্যাস নিজেকে শান্ত করার জন্য নিজের হাতেই নিজের কামড় বসালো। করবি থমকে চেয়ে রইল জ্যাস কি বলল। ওর মায়ের মতো, মানে আমার মা এমন কিছু করেছে?
জ্যাশ করবীকে ধাক্কা দিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে গেল। করবী ওয়াশরুমের ঝর্ণার নিচে বসে রইল। ভালো লাগে না এত লুকোচুরি। সে সত্যটা জানতে চায়, শুধুই সত্য। নিজের মায়ের সম্পর্কে বলা প্রতিটি কথার শাস্তি দিতে চায় জ্যাশকে। জ্যাশ রুমে এসে করবীর বানানো নাস্তা দেখেই দেয়ালে সব ছুঁড়ে মারে। একটা অপরিচিত আইডি থেকে ওকে মেহেরাব আর করবীর ঘনিষ্ঠ হওয়ার ছবি পাঠিয়েছে, যেখানে মেহেরাব করবীকে জড়িয়ে ধরে আছে। জ্যাশ ভাবছে এটা মেহেরাব করেছে, নতুন আইডি দিয়ে পাঠিয়েছে ওকে। আর অন্যদিকে রিয়া বিজয়ী হাসি দিচ্ছে, কারণ তখন ছবিটা ও তুলেছিল আর এখন নতুন একটা আইডি দিয়ে জ্যাশের কাছে পাঠিয়েছে। তোবা শব্দ শুনে দৌড়ে ছোট ছোট পায়ে জ্যাশের কাছে আসে। জ্যাশ তোবাকে দেখে কোলে তুলে নেয়। তোবা বলে উঠল, ফুল কই? জ্যাশ ভ্রুকুচকে বলে উঠল, ফুল। পরক্ষণে বুঝতে পারলো তোবা কাকে ফুল বলছে। জ্যাশ তোবাকে নিয়ে বিছানায় বসিয়ে ব্যালকনিতে গিয়ে সিগারেট ধরালো। কি চলছে ওর মাথায় কে জানে। সাংবাদিক এসেছে একটা ইন্টারভিউ নিতে বাইজিৎ চৌধুরীর। বাইজিৎ চৌধুরী যেহেতু অসুস্থ, তাই ওনার পরিবর্তে ওনার ছেলে কবির ইন্টারভিউ দেবে। কিন্তু এখানেও বাধা এসে পড়ল। কবির আটকে গেছে নিজের এক কাজে, যার জন্য বাড়িতে আসতে পারেনি। এখন কবিরের পরিবর্তে ইন্টারভিউ দেবে ফারহান শিকদার। আগে খাবারের কাজ শেষ হবে, তারপর ইন্টারভিউ। জ্যাশের সাথে নেমে আসলো করবীও। করবী গায়ে একটা মেরুন কালার শাড়ি। মেয়েটা এত সুন্দর যে কেউ মুগ্ধ হবে দেখলেই। আজ মেহরাবও অসুস্থ শরীর নিয়ে খাবার টেবিলে আসলো, যা দেখে জ্যাশ বাঁকা হাসলো। করবীর হাত শক্ত করে ধরে নিজের দিকে আরও টেনে নিল। করবী নিচে আসতেই শাইলা সিদ্দিকী হেসে ওর দিকে তাকিয়ে বলল, তোমার কিছু আনতে হবে না, তুমি শুধু দাঁড়িয়ে থাকো। জ্যাশ চেয়ার টেনে বসে প্রথম বলল করবীকে বসতে। করবী অবাক হয়ে জ্যাশের দিকে তাকিয়ে চুপচাপ বসে পড়ল। একটু কিছু ভুল হলে এই লোক ঝামেলা করে বসবে। পাশের চেয়ারে জ্যাশ বসলো। মেহরাব জ্যাশের দিকে তাকিয়ে বলল, ভাই কেমন আছো? জ্যাশ উত্তর না দিলে মেহরাব করবীর দিকে তাকিয়ে বলল, করবী কেমন আছো? করবীর ভয়ে জান যায় যায় অবস্থা। জ্যাশ ঠান্ডা গলায় বলে উঠল, ভাবি হয় তোর। শাইলা সিদ্দিকী দুই ভাইয়ের মাঝে ঝগড়া শুরু হওয়ার আগেই বলে উঠল, আজকে সাংবাদিক এসেছে, ফারহানের ইন্টারভিউ নিচ্ছে। ওনার কথা শেষ হওয়ার সাথে সাথে সাংবাদিক এসে এক গ্লাস পানি চাইল। কণ্ঠ শুনে করবী পেছন ফিরে তাকিয়ে থমকে গেল। নূর? কিভাবে সম্ভব? নাকি একই রকম ভিন্ন মানুষ? নূরও করবীকে দেখে অবাক হওয়ার ভান করে বলল, করবী? করবী জ্যাশের দিকে তাকিয়ে আবার নূরের দিকে তাকালো। জ্যাশ বলে উঠল, সাংবাদিক মেহজাবিন চৌধুরী আসার কথা, আপনি এখানে কি করছেন? নূর বিনয়ের সাথে বলে উঠল, ক্ষমা করবেন জ্যাশ শিকদার, আমার আম্মু অসুস্থ বলে আমাকেই আসতে হলো। আমি একজন সাংবাদিক, কিন্তু আম্মুর মতো অত বড় নেই। জ্যাশ কথা না বাড়িয়ে খাওয়া শুরু করার আগে বলল, এসেছেন যখন আমাদের সাথে ডিনার করে যান। ফারহান শিকদারও খাবার টেবিলে এসে বসলো। নূর তো এটাই চাচ্ছিল। ও এসে করবীর পাশে বসে খুশিতে বলে উঠল, অনেকদিন পর দেখা হলো আমাদের। করবী এখনো বিশ্বাস করতে পারছে না নূর বেঁচে আছে, অথচ ও এতদিন ওকে মৃত ভেবেছে। খাওয়া শেষে নূর সবার আড়ালে করবীর হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলল, কেউ যেন না দেখে, শুধু তোমার জন্য। করবী আরও অবাক হলো। নূর আগ থেকেই কাগজে কিছু লিখে এনেছে, তাহলে নূর আগে থেকেই করবীর জন্য এখানে এসেছে। এটা ভাবতেই করবী খুশি হলো। নূর সবাই থেকে বিদায় নিয়ে চলে গেল। করবী রুমে এসে খুলে দেখলো একটা নাম্বার। ওই নম্বরে কল দিতেই নূর রিসিভ করলো। আমি জানতাম তুমি কল দেবে। করবী হেসে বলল, তোমাকে দেখে অনেক খুশি হয়েছি। নূর করবীকে বলল, তুমি কি বাসা থেকে বের হবে? কিছু কথা ছিল তোমার সাথে। করবী বলল, আমি আগামীকাল আমার বাবার বাড়ি যাব কিছু সময়ের জন্য। নূর কল কেটে দিল। কল কেটে বাঁকা হেসে বলে উঠল, সরি করবী, আমি তোমাকে ব্যবহার করতে চাইনি, কিন্তু তুমি ছাড়া যে আমার হামজা পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। আমাদের চারপাশটাই বোধহয় এমন, একজন আরেকজনকে শুধু ব্যবহার করে যায়। ঘুরে ফিরে একই সবাই, সবারই ভিন্ন ভিন্ন উদ্দেশ্য থাকে, আর উদ্দেশ্য হাসিল করার জন্যই মানুষ কাছে আসে, বন্ধুত্বের হাত বাড়ায়।